আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে প্রতি সপ্তাহের ন্যায় আমরা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছি। ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত সঠিক এবং মৌলিক ধারণা সবার সামনে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষের কাছে তুলে ধরা, যাতে আমরা সবাই ক্যান্সার সচেতন হতে পারি। তো আমরা যারা আজকে ক্যান্সার আনসার লাইভে যুক্ত হব, সবার প্রতি আমার অনুরোধ, প্রথমে আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। এরপরে নিজ নিজ প্রোফাইলে আজকের ক্যান্সার আনসার লাইভটি শেয়ার করবেন, যাতে আরও বেশি সংখ্যক মানুষ ক্যান্সার সম্পর্কে জানতে পারে এবং ক্যান্সার সচেতন হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের টপিক ছিল ক্যান্সার চিকিৎসায় এত টেস্ট কেন। ক্যান্সার চিকিৎসায় টেস্ট অনেক বেশি, অনেকে মতামত দেন বা মনে করে থাকেন। তো অনেকে মনে করেন যে এই টেস্টগুলো আসলে অপ্রয়োজনীয়। তো আসলে এই ব্যাপারটি আমি আসলে তুলে ধরতে চাই যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আসলে বেশি টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট এটা করা কেন লাগে। তো প্রিয় দর্শক, একজন লিখেছেন শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ। আমি তাহলে আমার প্রোগ্রামে শুরু করতে পারি। ক্যান্সার একটি জটিল রোগ, নিঃসন্দেহে কথাটি সত্য, এবং ক্যান্সার শনাক্তকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ক্যান্সারের টেস্ট আমরা কয়েক ধরনের টেস্ট করে থাকি। তার ভিতরে একটা হচ্ছে ক্যান্সার শনাক্তকরণের জন্য, একটা হচ্ছে ট্রিটমেন্ট, একটা হচ্ছে স্টেজিংয়ের জন্য, অর্থাৎ তার শরীরে কতটুকু জায়গায় ক্যান্সার ছড়িয়েছে। আরেকটা হচ্ছে তার শারীরিক ফিটনেসের জন্য। আরেকটা হচ্ছে তার ফলো আপ টেস্ট। অর্থাৎ আমরা যদি ক্যান্সার রোগীর টেস্টকে চিন্তা করি, তাহলে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে ক্যান্সার শনাক্তকরণের জন্য, 2 নম্বর হচ্ছে ক্যান্সার স্টেজিংয়ের জন্য, অর্থাৎ শরীরের মধ্যে কতটুকু তার ক্যান্সারটি ছড়িয়েছে, 3 নম্বর হচ্ছে তার শারীরিক ফিটনেস কতটুকু, চিকিৎসা নেওয়ার সক্ষমতা কতটুকু, এটা জানার জন্য, 4 নম্বর হচ্ছে তার ফলো আপের জন্য, চিকিৎসা শেষে তার যখন রুটিন নিয়মিত ফলো আপ করা হয় তখন তার কিছু পরীক্ষার প্রয়োজন হয়। তো আসুন জেনে নেওয়া যাক ক্যান্সার শনাক্তকরণের যেই টেস্টগুলো, সেইগুলো আসলে কি কি। ক্যান্সার শনাক্তকরণের জন্য আমরা প্রাথমিকভাবে FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অর্থাৎ চিকন একটি সুই দিয়ে শরীরের থেকে রস নিয়ে, টিউমার থেকে রস নিয়ে পরীক্ষা করা হয়, সেটাকে বলে FNAC। টিউমারটি যখন কেটে যখন পরীক্ষা করা হয় বা টিউমার থেকে একটা কোর নিডল দিয়ে বায়োপসি করা হয়, তখন সেটাকে আমরা বায়োপসি টেস্ট বলি। তো সেটি হচ্ছে শনাক্তকরণের ক্ষেত্রে, ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। কিছু সময় দেখা যায় যে কালেকশনের কারণে বা অনেক সময় কনফিউজিং হতেও পারে বায়োপসি টেস্ট। তো সেক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামে আরেক ধরনের টেস্ট করে থাকি। ক্যান্সার এর ধরন মানে 100% নিশ্চিত হওয়ার জন্য, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। অনেক সময় ট্রিটমেন্ট পারপাসে আমরা আরও কিছু টেস্ট করে থাকি, যেমন রিসেপ্টর স্ট্যাটাস। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HER2 রিসেপ্টর আমরা দেখে থাকি যে সেটা তার শরীরে কোন ধরনের টিউমার রয়েছে। এবং বর্তমানে যেই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে প্রিসিশন মেডিসিন বা ইন্ডিভিজুয়ালাইজড
মেডিসিন, সেটা হচ্ছে প্রতিটি টিউমারের বা ক্যান্সারের ধরন আলাদা আলাদা থাকতে পারে, আলাদা আলাদা মিউটেশনের কারণে হতে পারে। তো সেজন্য আমরা মলিকুলার টেস্ট করে থাকি বা মিউটেশন অ্যানালাইসিস করে থাকি, এবং তার এগেইনস্টে যদি কোনো টার্গেটেড থেরাপি দেওয়া পসিবল হয় বা ইমিউনোথেরাপি দেওয়া পসিবল হয়, সেক্ষেত্রে এই টেস্টগুলো খুবই দরকারি বা প্রয়োজনীয় একটি টেস্ট। তো এটা গেল আসলে শনাক্তকরণ বা ক্যান্সারের ধরন বা তার কোনো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করার জন্য যেই টেস্টগুলো, এইটা এক ধরনের টেস্ট গেল। দ্বিতীয় হচ্ছে আমরা ক্যান্সারের কোষগুলো বা টিউমারটি শরীরের মধ্যে কতটুকু জায়গায় ছড়িয়েছে সেটা দেখার জন্য আমরা কিছু স্টেজিং ইভ্যালুয়েশন করি। স্টেজিং ইভ্যালুয়েশনের মধ্যে যেমন আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, অনেক ক্ষেত্রে এক্স রে, আল্ট্রাসাউন্ড এগুলো করি লো রিসোর্স এরিয়াতে। তবে এটার জন্য সবচেয়ে স্পেসিফিক এবং সবচেয়ে ভালো টেস্ট যদি বলেন সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখে থাকি যে তার শরীরে আমরা স্টেজিং করে থাকি, অর্থাৎ টিউমারটি, ক্যান্সারটি তার শরীরে কতটুকু অংশে ছড়িয়েছে সেই বিষয়টি আমরা যাচাই করে থাকি, এবং এর উপরে ডিপেন্ড করে তার চিকিৎসার স্ট্র্যাটেজি বা প্ল্যান কি হবে। এরপরে তার শারীরিক সক্ষমতা বা তার শরীরের মানে ফিটনেস, তো সেই জিনিসগুলো কেমন আছে সেইগুলো দেখার জন্য আমরা কিছু টেস্ট করে থাকি। যেমন আমি যদি বলি যে অর্গান ফাংশন টেস্ট, যেমন লিভার ফাংশন টেস্ট করে থাকি, রেনাল বা কিডনি ফাংশন টেস্ট করে থাকি, হার্টের ফাংশন দেখার জন্য আমরা ইসিজি ইকো করে থাকি, তারপরে আমরা শরীরে রক্ত কেমন আছে দেখার জন্য আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি। এরপরে তার শরীরে অন্য কোনো রোগ যদি থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার কারোর থাকতে পারে বা অন্য কোনো কোমরবিডিটি থাকতে পারে, সে অনুযায়ী আমরা সেগুলো নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তো এটা হলো ফিটনেস টেস্ট। যদি কোনো রোগীর ফিটনেস যদি না থাকে তাহলে অবশ্যই তাকে কেমোথেরাপি আমরা দেই না বা দেওয়া উচিত নয়, এবং এটাও একটি জরুরি টেস্ট। এরপরে মনে করেন আপনি চিকিৎসা দিলেন, চিকিৎসার পরে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো দেখা যায় যে কিডনির উপরে এফেক্ট করে বেশি, হার্টের উপরে এফেক্ট করে বেশি। তো সেইগুলো আমরা যখন ফলো আপ যখন করি, ট্রিটমেন্ট ফলো আপ যখন করি, তখন এই জিনিসটা মাথায় রাখতে হয়। যেমন তাকে একটা মেডিসিন দেওয়া হয়েছে সেটা কিডনির উপরে বেশি এফেক্ট করতে পারে, একটা মেডিসিন দেওয়া হয়েছে হার্টের উপরে বেশি এফেক্ট করতে পারে। তখন ফলো আপের সময় আমরা তার ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য হয়তো পূর্ববর্তীতে যেই টেস্ট করেছি সেই টেস্টটা আবার রিপিট করি, এবং একই সাথে আমাদের টার্গেট অর্গানগুলো যেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে কেমোথেরাপির মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে, তো সেই অর্গানগুলোকেও আমরা আসলে মানে তাদের ফাংশনটাও আমরা আবারও দেখে নেই। অর্থাৎ একই টেস্ট তাকে বারবার করতে হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে এই টেস্টগুলো আসলে আমি বললাম যে এই টেস্টগুলোর প্রয়োজনীয়তার কথা আমি বললাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো যারা লো রিসোর্স যারা আছে বা যাদের টাকা পয়সা কম আছে তারা কি কি টেস্ট করবে, তারা কি এত টেস্ট করতে পারবে বা তাদের এত আর্থিক ব্যাপারটা রয়েছে? হ্যাঁ, যদি দেখা যায়, আমরা অনেক সময় পেশেন্টকে কাউন্সিলিং করি, পেশেন্টকে বলি যে আপনার এই টেস্টগুলো করা দরকার, কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি যে তার আসলে এই টেস্ট করার সক্ষমতা নাই। অনেক সময় দেখা যায় যে মলিকুলার টেস্ট করে পরবর্তীতে আমরা ইমিউনোথেরাপিতে আমরা যেতে পারি, তো কিন্তু দেখা যাচ্ছে যে সে আসলে মলিকুলার টেস্ট করতেও পারবে না, আর করতে পেরে যদি ইমিউনোথেরাপি তার যদি লাগেও কিন্তু সে সেই থেরাপিটার কস্ট বিবেচনায় সে সেটা নিতে পারবে না। তখন তাকে কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় যে দেখেন এই টেস্টটা আপনি কি করতে পারবেন, যদি না পারেন তাহলে আমরা এইভাবে চিকিৎসা শুরু করে দিব। তো সেভাবে তাকে কাউন্সিলিং করে আমরা চিকিৎসা শুরু করে দেই, সেই পরীক্ষার জন্য অপেক্ষা না করেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে টেস্টগুলো বারবার করা হয়,
তো এই টেস্টগুলো মানে কাদের জন্য প্রয়োজন? হ্যাঁ, আসলে টেস্টগুলো আমি যদি আইডিয়াল সেটিং বলি, যে স্বাস্থ্য, হেলথ ফর অল যদি চিন্তা করি, তাহলে এই টেস্টগুলো সবার জন্যই প্রয়োজন। তবে রোগ স্পেসিফিক এগুলো ভিন্ন হতে পারে, রোগ স্পেসিফিক এটা ভিন্ন হতে পারে, মানে তো কিন্তু এটা আসলে সবার জন্যই টেস্টগুলো প্রয়োজন, রোগ স্পেসিফিক। কিন্তু যদি দেখা যায় কারো যদি সক্ষম থাকে, তাহলে আমি মনে করি যে এই টেস্টগুলো, ক্যান্সারের ক্ষেত্রে এই টেস্টগুলো সবারই করা উচিত, যাদের সক্ষমতা আছে এবং ডাক্তার তাকে অ্যাডভাইস করেছেন, সেই টেস্টগুলো অবশ্যই করা উচিত। কারণ এতে করে আপনার চিকিৎসাটা সহজ হয় এবং আপনার চিকিৎসাটা আপনার সুনির্দিষ্টভাবে আপনার রোগের জন্য কার্যকরী কিনা সেই বিষয়টি আমরা বুঝতে পারি। তো আমরা একদম ক্লিয়ার কাট হয়ে একদম টার্গেটেডভাবে আমরা মেডিসিন দিতে পারি, যাতে আপনার ভালো, অল্প চিকিৎসাই আপনার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বেশি থাকে, যদি আমরা এগুলো ইভ্যালুয়েট করতে পারি। একজন প্রশ্ন করেছেন মিস্টার মানিক চন্দ্র, যে স্যার, থার্ড স্টেজ পেরিটোনিয়াল ক্যান্সার কি নিরাময় হয়? অবশ্যই হয়। মানিক চন্দ্র, স্যার, ঔষধ খাওয়ার পর বমি হলে তাদের কি নতুন করে ঔষধ খেতে হবে? ওষুধ খাওয়ার 5 মিনিটের মধ্যে বমি হয়েছে। আচ্ছা, তো এটা আপনি বললেন যে থার্ড স্টেজ পেরিটোনিয়াল ক্যান্সার কি নিরাময় হয়? হ্যাঁ, আপনি মনে হয় যে ওভারিয়ান ক্যান্সার, পেরিটোনিয়াল মেটস, এটা হচ্ছে আমরা থার্ড স্টেজ বলি। তো হচ্ছে সেই ধরনের কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সির কথা বলতেছেন। পেরিটোনিয়াল ক্যান্সারটা আসলে একটু স্টাবর্ন ক্যান্সার, মানে এটা একটু মানে আর কি, এটা যখন পেরিটোনিয়াল মেটস হয় তখন আসলে আমাদের ট্রিটমেন্ট কস্টটা একটু বেড়ে যায়। তবে এটা নিরাময় হয় না এই কথাটি ঠিক নয়, এটাও নিরাময় হয়, কিন্তু ট্রিটমেন্ট কস্টটা বেড়ে যায়। আর এক্ষেত্রে আসলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল কিছু সার্জারির অ্যাডভান্স টেকনোলজি রয়েছে বা কিছু অ্যাডভান্স প্রসিডিওর রয়েছে, যেটা এখনও আমাদের বাংলাদেশে সেটা এখনও আসলে সেই জিনিসটা ওই রকম প্রচলিত নয়। তবে দেশের বাইরেও যদি বলেন, অধিকাংশ সেন্টারেই পৃথিবীর মধ্যে খুব কম জায়গায় সেই প্রসিডিওরগুলো হয়ে থাকে। তো পেরিটোনিয়াল ক্যান্সারও নিয়ন্ত্রণযোগ্য এবং নিরাময়যোগ্য, তো এটাই আর কি। আর ওষুধ খাওয়ার পরে যদি বমি হয়, তাহলে আপনাকে ইনজেক্টেবল বমির ইনজেকশন আপনাকে নেওয়া উচিত, যাতে আপনি সেই ওষুধ, তাহলে আপনার বমি হলেও সমস্যা হবে না, মানে তাহলে আপনি আর বমি আর হলেও মানে ওষুধটা শরীরের মধ্যে রয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা আসলে ক্যান্সার নিয়ে কথাবার্তা বললাম, ক্যান্সার চিকিৎসায় টেস্ট নিয়ে। আপনাদের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো তাহলে আমি আরও সুনির্দিষ্টভাবে আপনাদেরকে কথাগুলো বলতে পারবো। ক্যান্সার চিকিৎসা আসলে একটি ক্যান্সার চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা, এই কথাটি যেমন সত্য, এটাও সত্য যে ক্যান্সার চিকিৎসা কিন্তু সারা জীবন করতে হয় না। অল্প দিনের মধ্যে আপনি চিকিৎসা যখন শেষ করে ফেলবেন, তখন কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে। অর্থাৎ ফলো আপে থাকলে আপনি কিন্তু ক্যান্সারের চিকিৎসা আপনি ফলো আপে যখন থাকবেন, তখন কিন্তু আপনাকে অনেক বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, একজন বলেছেন, স্যার, ইমিউনোথেরাপি খরচ কেমন হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ, আপনি এই প্রশ্নটি করেছেন। প্রথম দিকে ইমিউনোথেরাপি আমাদের দেশীয় কোম্পানিগুলো আনতো না বা ছিল না। বর্তমান সময়ে বাংলাদেশের বেশ কিছু কোম্পানি, তাও 5-7টা কোম্পানি, তারা ইমিউনোথেরাপির মেডিসিনগুলো ইম্পোর্ট করতেছে বা তারা র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসছে। তো তার কারণে ইমিউনোথেরাপির কস্ট আগের থেকে বেশ কমে গেছে এবং ইমিউনোথেরাপির ক্ষেত্রে আসলে নতুন নতুন স্টাডি হচ্ছে, সেক্ষেত্রে আসলে লো ডোজ ইমিউনোথেরাপি এটার একটি রোলের কথা বলা হচ্ছে। এবং বর্তমান সময়ে আমরা এই কস্টলি মেডিসিন কিন্তু আমরা হচ্ছে লো ডোজে যখন দেই, তখন দেখা যায় যে এটাও বেশ ভালোই কাজ করছে। যেমন আমরা নিভোলোম্যাব লো ডোজে আমরা 40 মিলিগ্রামে অনেক সময় দিয়ে থাকি, তাতে দেখা যায় যে তার এই মেডিসিনটা দিয়েই অনেক সময় শরীরে ভালো কাজ করতেছে। তো এই জন্য আসলে ইমিউনোথেরাপি এর ব্যাপারে
ইমিউনোথেরাপির খরচ আগের থেকে অনেক কমে গেছে। স্যার এই চিকিৎসা কি ইন্ডিয়াতে ভালো হয় সিএমসি? এখন আমি সেটার কথা আমি আসলে বলতে পারবো না। ইন্ট্রা অ্যাবডোমিনাল কিছু প্রসিডিওর আছে, এটা আসলে ইন্ডিয়ারও সব জায়গায় নেই, এটা পৃথিবীর খুব কম জায়গায় আছে। তো যেমন হাইপ্যাক, পাইপ্যাক, তো এই যে প্রসিডিওরগুলো এটা আশা করি বাংলাদেশেও খুব শীঘ্রই অ্যাভেলেবল হবে। সার্জিক্যাল অনকোলজিস্ট তারা এটা করে থাকেন। মিস এমডি বাহালুল তিনি বলছেন ক্যান্সার আসলেই টাকার খেলা, তাও ভালো হয় না, আমার রোগীও শেষ, টাকাও শেষ। আচ্ছা ঠিক আছে, আসলে সবার আউটকাম তো একরকম হয় না, আর সবার স্টেজও একরকম থাকে না, আর এটা ব্যয়বহুল, নিঃসন্দেহে একটি ব্যয়বহুল রোগ। তবে এটার ব্যয় সারা জীবন করতে হয় না, সে কথাটি আমি আসলে বলার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার সম্পর্কে আমরা জানলাম, ক্যান্সারের টেস্ট সম্পর্কে আমরা জানলাম। তো আমরা যেটা জানলাম আমরা নিজে জানবো এবং আশেপাশের মানুষকে আমরা জানাবো, এবং ক্যান্সার সম্পর্কে আমরা অবশ্যই আমরা প্রকৃত চিত্রটি, সঠিক ধারণাটি আমরা পোষণ করব। তো একজন প্রশ্ন করেছেন রনি খান, স্যার প্রোস্টেট ক্যান্সার হলে কি করব? প্রোস্টেট ক্যান্সার হলে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করবেন। প্রোস্টেট ক্যান্সার একটি ক্যান্সার যেটা পুরুষের সবচেয়ে বেশি, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়, এবং শুধুমাত্র পুরুষ মানুষেরই এটা হয়ে থাকে। তো প্রোস্টেট ক্যান্সার হলে আপনি এখানে হরমোন থেরাপির একটি ভালো রোল রয়েছে। তো আপনি অবশ্যই স্টেজিং ইভ্যালুয়েশনের পরে আপনার ফিজিশিয়ান আপনাকে পরামর্শ দিবেন আপনি কি করবেন। তবে এক্ষেত্রে হরমোন থেরাপি দিয়েও অনেক মানুষ দীর্ঘদিন ভালো থাকে, এমনকি স্টেজ 4-এও কিন্তু প্রোস্টেট ক্যান্সার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো ইন্ডিয়া থেকে ওষুধ এনে আপনাদের কাছে কি চিকিৎসা করানো যাবে, কেমোথেরাপি বা টার্গেট থেরাপি? প্রথমে আমি বলি যে বাংলাদেশের মেডিসিনগুলো আসলে র ম্যাটেরিয়ালস দ্বারা, বাংলাদেশি কোম্পানিগুলো যেটা নিয়ে আসে সেটা ইউরোপিয়ান সোর্স থেকে, আর ইন্ডিয়ার মেডিসিনগুলো কিন্তু লোকাল সোর্স, অর্থাৎ এগুলোর ইফিকাসি কিন্তু এই মেডিসিনগুলোর মতো না, সেগুলোর কোয়ালিটি কিন্তু আসলে কম। হয়তো আপনারা কম দামে বা এর মাধ্যমে নিয়ে আসেন, কিন্তু সেটা সবসময় আসলে কোয়ালিটিফুল হয় কিনা এবং সেটার কোল্ড চেইন মেনটেন হয় কিনা এ ব্যাপারে যথেষ্ট ডাউট থাকে, এবং আমার মনে হয় যে এগুলো না নিয়ে আসাটাই ভালো যদি আপনার সামর্থ্য থাকে আপনি। এবং ইমিউনোথেরাপির কস্ট মোটামুটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সেম, এবং অনেক কিছু মেডিসিনের কস্ট আমি দেখি ইন্ডিয়াতে বেশি, আবার অনেক মেডিসিন কম। এগুলো আসলে বিভিন্ন কোম্পানি ভেদে বা বিভিন্ন মেডিসিন ভেদে হয়ে থাকে। তো আমার মনে হয় যে দেশীয় মেডিসিনগুলো আপনারা এখন যথেষ্ট ভালো, এগুলো আপনারা চুজ করতে পারেন, এবং পৃথিবীর বহু দেশে আমাদের দেশের মেডিসিনগুলোই রপ্তানি হচ্ছে, তো আপনারা এটাই চুজ করতে পারেন। তো সেটাই মনে হয় ভালো হয়। তো প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে যা জানলাম, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে আসুন আমরা সচেতন করি। পরবর্তীতে আমরা আজকে যারা আমার সাথে যুক্ত ছিলেন, কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।